বেজ্জতি হইতাছে, এরকম বেজ্জতি হইতে হইতে একটা টাইমে এমন জায়গা চলে যাবে পুলিশের সেই যে কাপড়টা না লন্ড্রিতে নিতে চাবে না, যে লন্ড্রিতে নিতে চাইবে না পুলিশের কাপড়, বলবে যে না আপনাদের কাপড় আমরা ধুমু না, আপনারা তো দেশের জন্য কিছুই করতে পারলেন না, অতীতেও পারেন নাই এখনো পারেন নাই, কেন পারে নাই বুঝলাম না। পুলিশকে ভয় পায় না, এইটা আবার কোন দেশ? পুলিশকে ভয় পায় না, আইন কানুন ভয় পায় না, কোনো কিচ্ছুতে ভয় পায় না, ধরে দিলেই আবার ছাইড়া দেয়। হ্যাঁ, বিএনপির পাল্টা শক্তি হিসাবে তৎপর ইসলামী দলগুলো এবং তারা নির্বাচনী জোট করার জন্য ধারাবাহিকভাবে সংবাদ চালাচ্ছে এবং বেশ কিছু বিএনপির বিপরীত বিষয়গুলোতে তারা এক ঐক্যমত হয়েছে। যেমন একটি অন্যতম বিষয় হচ্ছে নির্বাচন পদ্ধতি। হঠাৎ করেই তারেক রহমানের থিওরির সাথে হাসিনার থিওরি মিলে যাচ্ছে, এটা আমাদের জন্য উদ্বেগের, চিন্তার, হতাশার। তারেক রহমানের থিওরির সাথে হাসিনার থিওরি মিলবে কেন? তারেক রহমানের বক্তব্যের স্টাইলের সাথে হাসিনার মিলবে কেন? হাসিনা তো পালাতক, না তারেক রহমান অভ্যুত্থানের পক্ষের শক্তি, সরাসরি পার্টিসিপেশন না থাকলেও অভ্যুত্থানকে সাপোর্ট করেছেন তারেক রহমান। তো সেখানে ইতিহাসের নির্মম বাস্তবতা, ক্ষমতার কাছাকাছি চলে আসলে মানুষের চরিত্র থাকে না। চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও, পুলিশের সাথে হামলা, পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটলো বিভৎস। এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার আছে। আগামী দেশের ভবিষ্যৎটা কি বলেন তো ভাই? দেশ কি তাহলে কোনোদিনই শান্ত হবে না? আমার সোনার বাংলাদেশে আমরা বসবাস করে কি কোনোদিনও শান্তি পাবো না? দর্শক, যারা চাঁদাবাজ, খুনি, রাহাজানি, চোর চোট্টা, বদমাইশ, যারা দেশের ক্ষতি করার চিন্তা করে, মানুষের ক্ষতি করার চিন্তা করে, তাদের তো অবশ্যই পুলিশ ধরে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু সেই পুলিশ ধরে নিয়ে উল্টো পুলিশ নিজেই মার খাচ্ছে চাঁদাবাজদের সাথে হাতে, এবং চাঁদাবাজরা পুলিশ ধরে নেওয়ার কারণে থানা ঘেরাও করে পুলিশকে মারধর করে সেই চাঁদাবাজদেরকে ছাড়িয়ে নিয়ে আসতেছে। এভাবেই যদি চলতে থাকে আমার সোনার বাংলাদেশে, তাহলে কেমন হবে বলেন তো? এটাই তো চলছে। দর্শক, কিছু রাজনৈতিক দলের ক্ষমতা পাওয়ার আগেই যে সমস্ত কার্যকলাপ, যে সমস্ত ইতিহাস বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাচ্ছে, পত্রপত্রিকায় প্রকাশ পাচ্ছে, নিউজ হেডলাইনে প্রকাশ পাচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে তারা ক্ষমতায় আসলে দেশের 12টা বাজতে বেশি সময় লাগবে না। সেজন্যই হয়তো এখন ইসলামিক দলগুলো সবাই ঐক্যমত্য হচ্ছে এবং সাধারণ জনতা ইসলামিক দলগুলোকেই সাপোর্ট করছে, যার কারণেই তাদের মাথায়ও আগুন জ্বলছে। যাই হোক দর্শক, বিস্তারিত ভিডিও দেখতে থাকুন, জানতে পারবেন অনেক কিছু। আশা করি ভিডিওর শুরুতেই আজকের ভিডিওর বিশেষ অংশ বা মূল অংশগুলো দেখে ফেলেছেন। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। লালমনিরহাট, পাটগ্রাম স্বাধীন হয়ে গেছে, তো আমাদের নির্বাচন কমিশনারের সাথে একটু আলাপ করতে হবে। ফোন নাম্বার নাই আমার কাছে, ফোন নাম্বার থাকলে কল দিয়ে কইতাম যে স্যার ওই পাটগ্রাম, লালমনিরহাট আর নির্বাচন করার দরকার নাই, ওইটা লেখা দিয়ে দেন ওনাদেরকে, ওনারা পাস। খামাখা আবার নির্বাচন করা, পোস্টার লাগাও, খরচ করো, কি দরকার? পাস তো। থানা ঘেরাও করে ফেলাইছে, থানা থেকে 2জন আসামি ছিনাই নিয়ে গেছে। থানা যখন ঘেরাও করে, এই থানা থেকে পার্শ্ববর্তী থানায় টেলিফোন করছে, সাহায্য চাইছে যে পুলিশ ফোর্স পাঠাও, ওই থানাও ঘেরাও করে ফেলাইছে। হায় হায় হায়, কত বড় দল! পুরা স্বাধীনতা ঘোষণা তো ভাই। পাটগ্রাম ওনাদের হাতে, সত্যি সত্যি দরকার নাই পাটগ্রামে নির্বাচন করার, ওনাদের দিয়ে দেন, এবং যেখানে যেখানে ওনাদের এমন ক্ষমতা আছে সব দিয়া দেন। খামাখা কি দরকার থানা টানাও ঘেরাও কইরা? আর ওনাদের ধৈরেন টৈরেন না, কারণ ধৈর্য তো লাভ নাই। আপনারা ধৈর্য নিয়ে যাবেন, ওনারা সব থানা ঘেরাও করে নিয়ে যাবে। আপনাদের বেজ্জতি, তো পুলিশের বেজ্জতি হইতাছে, চরম বেজ্জতি হইতাছে। এরকম বেজ্জতি হইতে হইতে একটা টাইমে এমন জায়গা চলে যাবে পুলিশের সেই যে কাপড়টা না লন্ড্রিতে নিতে চাবে না, যে লন্ড্রিতে নিতে চাইবে না পুলিশের কাপড়, বলবে যে না আপনাদের কাপড় আমরা ধুমু না, আপনারা তো দেশের জন্য কিছুই করতে পারলেন না, অতীতেও পারেন নাই এখনো পারেন নাই, কেন পারে নাই বুঝলাম না। পুলিশকে ভয় পায় না, এইটা আবার কোন দেশ? পুলিশকে ভয় পায় না, আইন কানুন ভয় পায় না, কোনো কিচ্ছুতে ভয় পায় না, ধরে দিলেই আবার ছাইড়া দেয়। হ্যাঁ, এই যে আজকে র্যাবের একটা প্রেস কনফারেন্স ছিল, ওইখানে বলতেছিল কোন এক চাঁদাবাজ, মানে কি জানি একটা, মানে কেমন যেন একটা বিভৎস নামটাও মনে নাই, এরে ধৈরা থানায় দিছে, থানা থেকে জেলে পাঠাইছে, জেল থেকে বাইরে হইয়া আবার সন্ত্রাসী কার্যক্রম করতেছে। ওর যন্ত্রণা ওই এলাকায় কেউ ঘুমাইতেই পারে না, আজকে আবার অ্যারেস্ট করছে। এদিকে আর্মিও কিন্তু প্রেস কনফারেন্স করছে, ওনারা বলছে যে লুট হয়েছিল, যে আর্মস, ওই আর্মসের 80% ওনারা উদ্ধার করছে, এবং আইন শৃঙ্খলা আগের চেয়ে একটু বেটার বর্তমানে, এটা বলছে। এটার সাথে আমিও একমত, অনেক বেটার। কিন্তু এই যে এরকম ঘটনা যদি ঘটে, বিশাল ঘটনা তো, 2টা থানা ঘেরাও, পুলিশ ঘেরাও, আসামি ছিনায় লয়ে যাইতেছে, কি বার্তা দিতেছে সারা বিশ্বে? এটা তো ভয়াবহ ব্যাপার।
এমন না যে নিষিদ্ধ করছে যাদেরকে, তারা এই ধরনের ঘটনা ঘটাইতেছে। ভাই আমরা কি ভাবছিলাম, আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করে, নিষিদ্ধ মানে কি, ওনাদের কার্যকলাপ নিষিদ্ধ থাকবে, আওয়ামী লীগ নিষিদ্ধ না। ওই আওয়ামী লীগকে আমরা কি মনে করছিলাম যে ওরা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, সরকারকে অস্থির করে ফেলাবে? না ভাই, এরকম কিছু করে নাই। করলো কে? আপন মানুষ, একেবারে আপন মানুষ, যাদের নিয়ে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। হ্যাঁ, ওনাদের সঙ্গে নিয়ে তো জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। গত 16 বছর শেখ হাসিনা যাদের উপর জুলুম করছে, তাদেরই তো সবচেয়ে বড় দল এই বিএনপি ভাই, সবচেয়ে বড় দল, তাদের উপরও তো জুলুম হয়েছে। সে জুলুম থেকে উঠে আইসা আবার কিভাবে জুলুমবাজ হয়ে যাচ্ছে, এইটাই তো আমার মাথায় ঢুকে না। দেখবেন অনেকেই বলে শেখ হাসিনার হাতে আবার দেশটা ছাইড়া দেন, দেখবেন সবাই সোজা হয়ে যাবে। এই কথাটা কিন্তু বলে, এই কথাটার একটা অর্থ আছে ভাই। মানুষ অসহ্য হয়ে গেছে। আরে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে তো একটা শান্তি আশা করছিলাম, সেটা তো পাচ্ছি না। কিন্তু পরে আমরা কার কাছে আশা করছিলাম? বিএনপির কাছে, যেটা বড় দল, তারা ক্ষমতা আসবে, তারা আমাদেরকে শান্তি দিবে। কিন্তু তারা বলতেছে নির্বাচন কইরা এসা শান্তি দিমু, নির্বাচনের আগে শান্তি দিতে পারুম না। বলে নাই, মানে কার্যকলাপে দেখাই দিতেছে নির্বাচনের আগে শান্তি দিতে পারুম না। যদি পারতো ভাই, 3000-এর উপরে বহিষ্কার করছে এই দল থেকে বাইক করে ছুঁড়া ফালাই দিছে। কিন্তু থামছে কি? থামে নাই, চলছে চলছে চলছে। এই যে দেখেন মুরাদনগরে 2জন নারী 1জন পুরুষ পৃথিবী থেকে বিদায়। পুরা গ্রামবাসী 14টা গ্রামের লোকজন এসে ঘেরাও কইরা বিদায় কইরা দিছে। কারণ মুরাদনগরের মানুষের মুখের কথা শুনেন। এদেরকে ধইরা পুলিশে দিল নাকি ছাইরা দিত আগে থেকেই। এরা গত 20 বছর যাবত এখানে মাদক ব্যবসা করে, ইয়াবা বেচে, গাঁজা বেচে, ফেন্সিডিল বেচে। এদেরকে ধইরা জেলে দিল, আবার বাইরে হয়ে চলে আসে। এরা ওইখানে তাপালিং কইরা বেড়ায়, তাও কি মানে না? এর বিরুদ্ধে কেস দেয়, ওর বিরুদ্ধে মামলা করে। ওদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে মামলা ঢুকা দেয়। স্থানীয় ময় মুরব্বীদেরকে বুঝছেন মামলার আসামি বানায় দিছে। ওইসব মুরব্বীরাই বলতেছিল যেটা ক্রিমিনাল ছিল। দেখেন এই যে বিচার পাচ্ছিল না, এদেরকে আইনের হাতে তুলে দিলে বাইরে হয়ে চলে আসে। এগুলো দেখতে দেখতে মানুষের মনের ভিতরে ক্ষোভ জন্ম হয়েছে। তো ভাই ওই ক্ষোভ থেকেই বুঝছেন ওই আক্রমণ, যেটাকে আমরা বলতেছি মব। হ্যাঁ, মব অপারেশন মানে গণধোলাই, মব মানে গণধোলাই অপারেশন চলতেছে। আইন যদি ঠিক হয়ে যেত, আইন যদি শক্ত হয়ে যেত, ওই অপারেশন হান্ট যদি ডে নাইট চলতো, তাহলে তো ভাই শয়তান থাকতো না। শয়তান তো রয়ে গেছে রন্ধ্রে রন্ধ্রে। ডক্টর ইউনূস স্যার কয়জনের সাথে ফাইট দিবে? দেখেন গত সরকার পুরাটা কেমন ছিল আপনারা তো জানেন। দেখেন পালিয়ে যাওয়া সরকারের কর্মকাণ্ড নিয়ে নতুন কইরা কিছু বলার নাই। ওনারা কিছু সংখ্যক লোক পালায় গেছে, বাকি পুরো অংশটাই তো রাইখা গেছে। তাদেরকে নিয়েই তো এই সরকারটা পথ চলতে হইতাছে। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, ওই যে ওনাদের নেতারা এসে বলছে না 12 ঘন্টার জার্নি করে ডক্টর ইউনূস এখন আমাদের নেতার সাথে দেখা করতে গেছে। ফজলুর রহমান ব্যঙ্গ করে বলছিল না, এখন টাকা বাঁচার জন্য গেছে, বাঁচার কোনো উপায় নাই, বিএনপির সাথে তাকে বসতেই হবে, যার জন্য লন্ডনে গেছে। বলছে না, আরো বলছে যে পুরস্কার পাইছে, ওগুলো হলো ভুয়া। আসলে আমাদের নেতার হাতে পায়ে ধইরা তার এক্সিট পয়েন্টটা নিবে, কিভাবে সে বাঁচতে পারে সে বুদ্ধিটা নিবে। এরকম অপমানজনক কথাবার্তা বলছে। কিন্তু ওগুলা বুকে পাথর চাপা দিয়া ডক্টর ইউনূস স্যার ওনার সাথে লন্ডনে কেন বসছে? ভাই শান্তির জন্য। ওনার কাছে হেল্প চাইছে। কি হেল্প চাইতে পারে? যে ভাই আপনার দলে অনেক মানুষ, আপনি আমাকে একটু সহযোগিতা করেন, এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাটা আমি দেই, আর দেশের সংবিধানে একটুখানি ঘাপলা আছে, এগুলো একটু চেঞ্জ করি, আর নির্বাচনটা কি পদ্ধতিতে হবে সেটা ঠিক কইরা, এই 3টা জিনিস ঠিক হইলেই তো নির্বাচন দিয়ে দিতে পারি। আপনি যদি আমাকে হেল্প করেন, আমি ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিব। এইটাই তো আলাপ হয়েছে ভাই। ওইখানে কি এমন কোনো কিছু আলাপ হয়েছে চলেন আমরা সেন্ট মার্টিন বেচা ভালামু, আমরা করিডোর দিয়ে দেবো, আমরা পোর্ট দিয়ে দেবো? ভাই পোর্ট তো এখন দেখেন অলরেডি কিন্তু যারা আগে পোর্ট চালাইতো তারা বিদায় নিচ্ছে গতকাল। এখন 6 মাস চালাবে আমাদের নেভি। 6 মাস পর ওই যে ডক্টর ইউনূস স্যার যেটা বলছিল ওনারাই চালাবে, দুবাই থেকে ওনারাই এই পোর্ট চালাবে। লেখা রাখেন ভাই, লেখা রাখেন। এইসব ব্যাপারে আলাপ হয়েছে। ডক্টর ইউনূস স্যার তারেক রহমান সাহেবকে বুঝাইতে পারছে যে হ্যাঁ এটা কারেক্ট, এটা দেশের জন্য ভালো। যার জন্য দেখেন না ওনাদের নেতারা আর পোর্ট নিয়ে কোনো কথা বলে না। এই ধরনের দেশের উন্নতির আলাপ হয়েছে। আর মেইন আলাপ যেটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে হেল্প করতে হবে। কিন্তু সেই হেল্পটা কি করতে পারছেন? আজকে যে সার্ভিস আপনাকে ট্যাগ করে লিখলো, আপনি কি উত্তর দিবেন? এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগতেছে তারেক সাহেব? আপনি নিজেই বলেন। এগুলা কি ভালো লাগে? ভালো লাগে না। আমি জানি না বর্তমান সরকারকে কেন আপনারা এত বড় অপোজিশন মনে করতেছেন, কেন শত্রু মনে করতেছেন, কেন এই আগুনটা নিয়ে খেলতে গেলেন? আগুন এই জন্য বললাম, আগুন থেকেই তো জন্ম নিছে বর্তমান সরকার। জুলাই গণ অভ্যুত্থান থেকেই তো জন্ম নেওয়া এই সরকার। এই সরকার যদি এনসিপি কে সাপোর্ট দেয়, একটা নতুন দল আনতে চায়, এটা তো আমরা সবাই জানতেছি, সবাই বুঝতেছি। ওইটাকে অপোজিশন ভাবার দরকার কি? একটা ভালো অপোজিশন থাকলে দেশ তো ভাই সুন্দর মতো চলবে। ওই যে জিএম কাদের সাহেবের মতো যদি অপোজিশন চান, তাহলে কি দেশ সুন্দর হবে? সুন্দর হবে না। এই অপোজিশন ভাইবা এনসিপি এই যে গত 9-10 মাস শুনতেছি কিংস পার্টি করতেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওনাদেরকে ক্ষমতা দিয়ে চলে যাবে। জামাত ইসলাম, হেফাজত, চরমোনাই সবাই মিলা ওনারা এক হয়ে গেছে, একটা প্ল্যাটফর্মে চলে আসছে। হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে, ওনারা একটা জায়গায় আসছে। এই মানে কি? আপনাদের অপোজিশন হয়েছে। এখন জনগণের ব্যাপার কাকে ক্ষমতা নিবে? ওনাদেরকে নিবে না আপনাদেরকে নিবে? আপনাদেরকে নিবে তো সবাই বলে, এবং দেশের বড় বড় বুদ্ধিজীবীরা আপনারা ক্ষমতায় যাইবেন দেখা আপনাদের পক্ষে কথা বলে। ইউনূস স্যারকে পচায়, রাত দিন পচায়। এই সরকারের এইটুক ভুল হইলে তিলকে তাল বানায়া প্রচার করতে থাকে, সরকার কিচ্ছু বলে না। কারণ আপনারা ক্ষমতায় যাইতেছেন, ওনারা ক্ষমতার সঙ্গে
সঙ্গে থাকতে চায়, দেশের জনগণও কিন্তু ক্ষমতার সঙ্গে থাকতে চায়। দেশের অনেক মানুষ আছে ভাই, কাজ নাই কাম নাই কিছু নাই, তাদেরকে রাজনীতি করে খাইতে হয়, তারা ক্ষমতার সঙ্গে থাকতে হয়। তার মানে তো এটা ভালো কথা, কিন্তু এই ধরনের কর্মকাণ্ড যদি হয়, থানা থেকে যদি আসামি ছিনায় নিয়ে যান, মানুষ কি ভাবতেছে, হায় হায় ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা, এরপরে জানি কি হয়। এটাই তো মাথায় আসবে সর্বপ্রথম, তাই না ভাই? এটাই চরম সত্যি কথা। হঠাৎ করেই তারেক রহমানের থিওরির সাথে হাসিনার থিওরি মিলে যাচ্ছে, এটা আমাদের জন্য উদ্বেগের, চিন্তার, হতাশার। তারেক রহমানের থিওরির সাথে হাসিনার থিওরি মিলবে কেন? তারেক রহমানের বক্তব্যের স্টাইলের সাথে হাসিনার মিলবে কেন? হাসিনা তো পারত না, তারেক রহমান অভ্যুত্থানের পক্ষের শক্তি, সরাসরি পার্টিসিপেশন না থাকলেও অভ্যুত্থানকে সাপোর্ট করেছেন তারেক রহমান। তো সেখানে ইতিহাসের নির্মম বাস্তবতা, ক্ষমতার কাছাকাছি চলে আসলে মানুষের চরিত্র থাকে না। যে কথাগুলো হাসিনা বলতো ক্ষমতায় টিকে থাকার জন্য, যে থিওরিগুলো দিত, এখন বিএনপি ক্ষমতায় আসার জন্য সেই থিওরি দিচ্ছে। হিসাব নিকাশ পাল্টে গেছে। একটু মনে করে দিই দর্শক, হাসিনার বক্তব্য কি ছিল 2014-তে, 2018-তে, 2024-এ? হাসিনা কি বলতো? হাসিনা বাহিনী তাদের মূল থিওরি কি ছিল? সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় যথাসময় নির্বাচন হবেই, নির্বাচন জরুরি, নির্বাচন না হলে এই হবে সেই হবে, কোন দলের জন্য অপেক্ষা করা হবে না। আর জনগণ ভোট কেন্দ্রে আসলেই অংশগ্রহণমূলক নির্বাচন, কে আসলো না কে আসলো এটা আমাদের দেখার বিষয় নয়, নির্বাচন যথাসময় হবে। এই যে যথাসময় নির্বাচন বা ভোট, কিন্তু সুষ্ঠু ভোট, কার্যকর ভোট, এগুলো নিয়ে কোনো কথা নেই। হাসিনা কথা ছিল ভোট হতে হবে, যথাসময় হতে হবে, সাংবিধানিক ধারাবাহিকতায় ভোট হতে হবে। তারেক রহমান একদম সেম কথা বলছে। হাসিনা ভোট 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 জিকির করতো, টাইমলি ভোট, কিন্তু সুষ্ঠু নির্বাচন একথা কিন্তু বলতো না, অংশগ্রহণমূলক নির্বাচন এটা স্বপ্নে উচ্চারণ করতো না। তারেক রহমান সেম, দেখবেন যে ওই ভোট ভোট জরুরি, গণতন্ত্র, এগুলো ভোটাধিকার, জনগণ ভোট দিবে, এগুলো বলছে। কিন্তু সুষ্ঠু ভোট যে দরকার, ভোট কারচুপি বা হাসিনা যেরকম টুইস্ট করেছিল ওগুলো যে চলবে না, এগুলো কিন্তু বলছে না। যে না, আপনি যদি বিএনপির বক্তব্য এবং জামাতের বক্তব্যের দিকে তাকান, বিএনপি বক্তব্য দিচ্ছে ভোট চাই ভোট চাই ভোট চাই, ভোটের ব্যবস্থা করো, ভোট দিতে দাও। আর জামাতের বক্তব্য কি? সুষ্ঠু নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, ভোট কারচুপি করতে আসলে হাত অবশ করে দিব, ভোট কারচুপি করতে আসলে পিটাবো, মেনে নিব না, কারচুপি নির্বাচন জাতি মানবে না, ভোট হতে হবে সুষ্ঠু। জামাতের জিকির সুষ্ঠু সুষ্ঠু সুষ্ঠু, আর বিএনপির জিকির শুধু ভোট ভোট ভোট। হাসিনার জিকির কি ছিল? ওই সুষ্ঠু ছিল না, হাসিনার ভিতর জিকির ছিল ভোট। 5 বছরের পর একদম টাইমের মধ্যে ভোট, একদিন এদিক ওদিক না, তাতে ভোট রাতে হোক আর দিনে হোক, টাইম ধরানো যাবে না, দ্রুত ভোট দিতেই হবে, অপেক্ষা করা যাবে না, ডিলে করা যাবে না। ঠিক আছে আর কিছুদিন পরে নির্বাচন হোক, না এটা হবে না, একদম ওই টাইমই হতে হবে। তো মৌলিক জায়গায় কিন্তু এখন তারেক রহমান আর হাসিনা এক জায়গায়, আর বিএনপি হচ্ছে আলাদা জায়গায়, জামাত হচ্ছে আলাদা জায়গায়। জামাত আগের জায়গায় আছে, জামাত আগেও বলতো সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, এখনো বলছে সেটা। আর বিএনপি আগে বলতো সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, এখন আর ওগুলো তাদের বলা লাগে না। বিএনপি একটা প্রমাণ দেখান তো, গত 5 মাসে বা 8 মাসে 10 মাসে একবারও, 11 মাস তো হয়ে গেছে, বিএনপি বলেছে আমরা লেভেল প্লেইং ফিল্ড চাই। এটা আর বলা লাগে না, এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো লেভেল প্লেইং ফিল্ড লাগে না, তারাই তো কারচুপি করে পেশি শক্তি করে নিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড চাই বলেছে। এটা জামাত, এনসিপি, অন্যান্য দল বলছে। এখন আর বিএনপি লেভেল প্লেইং ফিল্ড লাগে না, ওইরকম লেভেল প্লেইং ফিল্ডের কথা কখনো আওয়ামী লীগ বলতো না। এইসব ক্লিয়ার? কিভাবে তারেক রহমান আর হাসিনার মৌলিক থিওরি মিলে যাচ্ছে, শুধু ভোট চাই টাইমলি, এই, আর কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই। আর জামাত আগেও যেরকম ছিল এখন। দর্শক, বিএনপির একটা প্রোগ্রাম হয়েছে পটুয়াখালীতে, সেখানে একজন নেতা নির্বাচিত হয়েছে, কাউন্সিল হয়েছে, কিন্তু সেখানে একজন নেতা ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, আপনারা জানেন, এক্স ডিফেন্স পার্সোনাল। তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন যে বিএনপিতে রয়ের দালালের অভাব নেই, কেন্দ্র থেকে শুরু করে রুট লেভেল পর্যন্ত রয়ের দালাল, ভারতের দালাল, এদের একজনের ভারতের বাড়িঘর আছে। সেই আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী বিএনপির সেই প্রোগ্রামে ছিল, এবং গুঞ্জন যে সেই রয়ের দালালরাই ঘুরে ফিরে নেতা হয়েছে। এক বিশ্বস্ত রয়ের দালাল নাকি পটুয়াখালী বিএনপি সভাপতি হয়েছে। এরা কারা বিএনপিতে? রয়ের দালালেরা বিএনপির পোস্ট পজিশন পায়, বিএনপির সভাপতি হয় বিভিন্ন ইউনিটের, জেলা। এবং এটা আবার আলতাফ হোসেন চৌধুরী বলেন যে এদেরই এখন সুপ্রিমেসি। এটা অবাক লাগার মতো না? তারেক রহমান বলেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে প্রত্যেক নেতাকর্মীদের দায়িত্ব গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করা এবং জাতীয় সাথে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখা। একই সঙ্গে দলের সুনাম ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সকল কর্মকাণ্ড থেকে নিজেদের এবং অন্যদের বিরত রাখা। তারেক রহমানের বক্তব্য কেউ শুনে বিএনপির কেউ আমল করে? চাঁদাবাজি একটু বন্ধ করে তারেক রহমানের বক্তব্য শুনে, না তারেক ভাইয়া বলেছেন অতএব আমরা এটা করবো না। একজন দেখান তো, চাঁদাবাজি করার সুযোগ যেই পায় সেই করে, মারামারি করা, গ্রুপিং, কোনো কিছুই তারেক রহমানের এই বক্তব্য বিএনপি আমল করছে না। তারেক রহমান বলছেন জনগণের ভোটের অধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে। মানে শুধু ভোটের অধিকার, ভোট কেমন ভোট? সেম কথা হাসিনা বলতো যে ভোটের অধিকার নিয়ে ষড়যন্ত্র, ভোট ঠেকানোর ষড়যন্ত্র করছে বিএনপি জামাত, ভোট ঠেকিয়ে দিতে চায়, কিন্তু না, তাদের সাংবিধানিক সংকট তৈরি হবে। এই কথাগুলো এখন বিএনপি বলছে সাংবিধানিক সংকট তৈরি হবে, আবার বলছে সংবিধান বিরোধী। কোন সংবিধান?
কোন সাংবিধানিক সংকট? চুপপুকে সরালে নাকি সাংবিধানিক সংকট তৈরি হবে। তো পার্থক্যটা কোথায়? তারেক রহমানের থিওরি হাসিনা থিওরির মধ্যে পার্থক্য কোথায়? ওই সেম ভোট ভোট ভোট, অথচ কোয়ালিটির খবর নাই, কারচুপি, আবার সাংবিধানিক ধারাবাহিকতার কথা মিলে যাচ্ছে। এটা উদ্বেগের। ভোটের অধিকারের কথা বলছে তিনি, বলেন আমরা চাই বাংলাদেশে 12,50,00,000 ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে। সেই ব্যবস্থার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে অত্যাচার নির্যাতন সহ্য করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। দেখেন, মুসলমান হিসেবে আমি একটু স্মরণ করিয়ে দিই যে এগুলো আপনারা কি বলছেন। আপনারা তো বলতে পারেন যে মানে ভোটের জন্য এরা নাকি জীবন দিয়েছে। তো বিএনপির যারা জীবন দিয়েছে, বিএনপির শহীদ পরিবারের লোকজন, আপনাদের নেতারা নাকি ভোটের জন্য জীবন দিয়েছে। জান্নাতে যাবেন? কোরআন হাদিসে কোথাও আছে ভোটের জন্য জীবন দিলে জান্নাতে যায়? আপনি সামগ্রিকভাবে ইসলামী আন্দোলন, ইসলাম, মানুষের অধিকার প্রতিষ্ঠা, মানুষের কল্যাণের জন্য কাজ করতে যে জীবন দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে জীবন দিয়েছেন, জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করে আপনি জীবন দিয়েছেন। হ্যাঁ, এই সামগ্রিকতার মধ্যে ভোট একটা পার্ট। চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও, পুলিশের সাথে হামলা পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটল বিভৎস। এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার আছে। এটা লালমনিরহাটের পাটগ্রাম থানায়। এবার অভিযুক্ত বিএনপি। চট্টগ্রামের পটিয়ায় অভিযুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং এখানে সারপ্রাইজিংলি এনসিপি নেতারাও গিয়ে সরেজমিনে এখানে অনেক কিছু করেছেন। এবং সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা দেখলাম, পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। খুবই খারাপ খবর। আমি খুবই খারাপ জেস্টার ফ্রম দ্য গভর্নমেন্ট। আমি আসবো সেই জায়গায়ও, কিন্তু পাটগ্রাম নিয়ে আসলে একটু কথা বলতে চাই। এবং বিএনপি এবার এখানে জড়িত হয়েছে। বিএনপির অনেক মানুষজনের বিরুদ্ধে, বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষজনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, নানান রকম অভিযোগ আছে। এবং এগুলো সত্যতা যে আছে তার প্রমাণ হলো বিএনপি তার সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় থেকে এদের অনেককে বহিষ্কার করেছে। সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত, এখন আমি সর্বশেষ স্ট্যাটিস্টিক্সটা জানি না। তাহলে বিএনপি স্বীকার করছে এগুলো হচ্ছে, যেখানে অভিযোগ হচ্ছে সেখানে এগুলো করছে। এর মধ্যে একই সাথে জরুরি কথা, যখন এই ঘটনাগুলো ঘটে আমরা সরকারের পদক্ষেপ আসলে সেভাবে দেখি না। এগুলো তো সরকারের পদক্ষেপ নেওয়ার কথা, কিন্তু এবার যে ঘটনাটা হলো, আমি মনে করি বিএনপিকে বহিষ্কার, এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে তো বহিষ্কার করা হয়তো হবেও, কিন্তু এদের যাতে শাস্তি নিশ্চিত হয় সেই ব্যাপারেও বিএনপির খানিকটা হলেও মনিটরিং করতে হবে। যদি আমরা অনেক সময় ফৌজদারি অপরাধে জড়িত বিএনপি সদস্যদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয় সেই আহ্বানও তাদেরকে জানাতে দেখেছি, কিন্তু এটা খুবই সিরিয়াস একটা চাঁদাবাজির ঘটনা। আর থানায় গিয়ে হামলা করা, মানে আমি এটাকে বিদ্যমান প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুলিশের অ্যাক্টিভ হয়ে ওঠার ক্ষেত্রে খুব বড় ব্যারিয়ার বলে মনে করি। ঘটনা হচ্ছে এরকম, আমি প্রথম আলোর শুরুর অংশটুকু পড়ছি। পাথর মহলের রয়্যালটি নামে চাঁদা আদায়ের অভিযোগে ইজারাদারের 2 কর্মচারীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা হয়েছে। গতকাল বুধবার রাতে 10:30টার দিকে 200 থেকে 250 জনের একটি দল থানায় ঢুকে ভাঙচুর করে সাজাপ্রাপ্ত 2 আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগ উঠেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই অভিযান চালিয়েছেন। এখানে দেখা গেছে ভাঙচুর করেছে, নথিপত্র তছনছ করা হয়েছে, আহত হয়েছে অনেক পুলিশ সদস্য। এর মধ্যে 2 জন বলা হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন। বিএনপি বরাবরের মতোই সবাই যা করে এটার সাথে সম্পৃক্ততা অস্বীকার করেছে। বিএনপির পক্ষ থেকে বরং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে পুলিশ তাদের সাথে চাঁদাবাজি করে, মোটামুটি টাকা চেয়েছে, তারা সেটা দেননি বলে তাদের কর্মচারীকে তুলে ধরে নিয়ে গেছেন। একই ধরনের কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আরেকজন নেতাও একই ধরনের কথাবার্তা বলেছে। এখন হতে পারে, তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি, যে পুলিশ টাকা চেয়েছে এবং 2 জনকে ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে কথা বলেছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সংবিধান পরিপন্থী, এটার অবসান চাই আমরা ইন এনি কনসিডারেশন। কিন্তু যেটা জরুরি আলাপ সেটা হচ্ছে, তাহলে তারা যখন শাস্তি দিয়েছেন, এখানে বলা আছে হাতে নাতে চাঁদার যে রসিদ আছে সেটা সহ তাদেরকে ধরা হয়েছে এবং শাস্তি দিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কাগজে কলমে এখনও এটা একটা শাস্তি, এটা কোনো অভিযুক্তকে গ্রেফতার না, এটা শাস্তিপ্রাপ্ত কাউকে গ্রেফতার। তারপর গিয়ে থানায় হামলা হয়েছে, এটা সরেজমিনে দেখা গেছে, ছবি আছে। মানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের মানুষজন এখানে গেছেন, এটা মনে করার কারণ আছে, কারণ তারা যে থানায় গিয়েছিলেন এটা কিন্তু তারা বলেছেন। আমি জায়গাটা একটু পড়ি। তারা এভাবে বলছেন, এই ঘটনার এখানে এই বক্তব্য হচ্ছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বাচ্চা জাহাঙ্গীরের বক্তব্য পাওয়া যায়নি, যিনি ইজারাদার ছিলেন সম্ভবত। বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির তিনি ওয়ালিউর রহমান, তিনি বলছেন এই ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। ইজারাদার বৈধভাবে 9টি পাথর মহলের ইজারা পেয়েছেন, সেই অনুযায়ী লোকজন দিয়ে পাথর বালু উত্তোলন করছেন। পুলিশ প্রশাসনের সঙ্গে অর্থনৈতিক কোনো বিষয় হয়তো দ্বিমত হয়, গতকাল ওসির নেতৃত্বে তাদের বাকবিতণ্ডা হয়, ধরে নিয়ে যায়। তারপর বলছে লোকজন থানায় গিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন, আলোচনার এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কা ধাক্কিয়ে পুলিশ অতর্কিতভাবে লোকজনের উপরে চড়াও হয়। তারপরে তারা গিয়েছিলেন থানায় এবং থানায় গিয়ে তারা তাদের ভাষ্য মতে বাকবিতণ্ডা হয় এবং পুলিশ চড়াও হয়েছে। পুলিশ চড়াও হয় না তা না, ইভেন গতকাল পটিয়াতেও যা হয়েছে আমরা এখানে একটু টেনে আনি। আমি সিরিয়াসলি মনে করি সেখানে পুলিশ অত্যন্ত সঠিক কাজ করেছিল, পুলিশ আইন মেনেই কাজ করেছিল। কিন্তু আমাদের পুলিশের বিরুদ্ধে এই অভিযোগও আছে পটিয়া, সেটা হয়েছিল কিনা তদন্ত করে দেখতে হবে। দীর্ঘকাল ধরে পুলিশ খুব ডিসপ্রপোর্শনেট বল প্রয়োগে অভ্যস্ত, মানে যতটুকু বল প্রয়োগ করে একটা সিচুয়েশন হ্যান্ডেল করা যায়, ট্যাকল করা যায়, তাদের মানে অনেক ক্ষেত্রেই তারা এর চাইতে অনেক বেশি করেছেন। সো এখানেও পুলিশ কীভাবে এটা হ্যান্ডেল করতে গেছে আমরা নিশ্চিত নই, ধরে যদি নেইও। কিন্তু পাল্টা এই হামলা, থানা ভাঙচুর এই পর্যায়ে যায় এবং যাদেরকে ধরা হয়েছে তাদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বিচারের, মানে ভ্রাম্যমাণ আদালতের বিচারে যাদের সাজা হয়েছিল। এখানে একটা জিনিস খুব খেয়াল করা দরকার, আমরা বর্তমান প্রেক্ষাপটে পুলিশের মনোবল যে জায়গায় আছে, আমি মনে করি না যে পুলিশ একেবারে আগ বাড়িয়ে, এটা আমার পারসেপশন, কোনো জায়গায় দ্বিমত হতে পারে, পুলিশ আগ বাড়িয়ে
মানে ভীষণ রকম আগ্রাসী হয়ে উঠবে, আক্রমণাত্মক হয়ে উঠবে, আমি এই ব্যাপারটা আসলে খুব কনভিন্স নই সত্যি বলতে। আমার এই বোঝাবুঝিটা ভুল হতে পারে, ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমি কনভিন্স নই। পুলিশ বরং এখন বহু ক্ষেত্রেই তারা যতটুকু জেনুইনলিও তাদেরকে কঠোর হওয়া দরকার, শক্ত হওয়া দরকার, তারা সেই আচরণ করতে পারছে না। তাদের যে ট্রমার ইতিহাস আছে, এটাও ফ্যাক্ট। এই যে পুলিশের যে ইনফর্ম করা মানুষজন আছে, বিএনপির এই যারা ইভেন হামলা টামলা করতে গেছে, তাদেরই বহু মানুষের জীবনে মারাত্মক নাভিশ্বাস তুলেছেন এরাই সরকারি পোশাক পরে। সুতরাং এই পোশাকের সাথে বিএনপির সংঘাতের জায়গাও আছে। কিন্তু পোস্ট শেখ হাসিনার সময় আমরা কোনোভাবেই এরকম পরিস্থিতি এক্সপেক্ট করি না। আমরা যদি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে তার মতো করে শক্তিশালী হয়ে উঠতে না দেই, এটা খুব বিপদ হবে এবং বিএনপির জন্য মহাবিপদ হবে। বিএনপি একটা জিনিস বুঝতে পারছে না, বিএনপির এই লেভেলের লোকজন, আমি আশা করি সর্বোচ্চ নেতৃত্ব বুঝবে। এই দেশে থানা আক্রমণ করা যায়, থানা আক্রমণ করে পুলিশের কাস্টাডি থেকে অপরাধী আসামি সাজাপ্রাপ্তদেরকে নিয়ে যাওয়া যায়। এই যদি হয় আইনশৃঙ্খলার অবস্থা, কোনো একদিন কেউ বসে আছে এটা দেখানোর জন্য, এই আইনশৃঙ্খলায় তো নির্বাচন করা যাবে না। বসে আছেন, এনসিপি নিজেও করেছে, এনসিপি এন্ডোর্স করেছে, আমি এভাবে বলবো, কারণ হচ্ছে এনসিপির অনেক নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যা হয়েছে পটিয়াতে, সেটাকে নিয়ে অত্যন্ত টাফ সব স্টেটাস দিয়েছেন, অন্যের দেওয়া স্টেটাস শেয়ার করেছেন। সো এনসিপিও একটা এনার্কি তৈরি করছেন, তারাও থানায় পুলিশের সাথে মারামারি করে থানা ঘেরাও করতে পারেন, তারা তাদের জায়গা থেকে করছেন, আইনশৃঙ্খলার অবস্থা ভালো না। এবং এখানে যখন বিএনপি করছে, মজার ব্যাপার হচ্ছে 5টা বিএনপির জন্য পাতা হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি এটা নিয়েও কথা বলেছি, রয়টার্স এবং এএফপির সাথে সাক্ষাৎকারে জনাব নাহিদ ইসলাম এনসিপির প্রধান বলেছেন ক্লিয়ারলি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন, তখন ডিসেম্বরের নির্বাচনের আলাপ হচ্ছিল, এই বছরের মধ্যে নির্বাচনের জন্য উপযোগী নয়। এখন আমি ধারণা করি এরকম আরও বেশ কিছু জায়গায় অনেককে দিয়ে বেশ কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হবে, যেগুলোর মাধ্যমে থানা যেখানে আক্রমণ হয় সেই দেশে যেটা যদি ওয়াইড স্প্রেড হতে থাকে, অনেক জায়গায় যারা চক্রান্ত করছে তারা এরকম ঘটনা ঘটাবে বলে আমি ধারণা করি। আর সেখানে বিএনপি গিয়ে নিজে এগুলো করছে, বিভৎস ব্যাপার। আর নির্বাচনের আনসার্টিনিতে থাকুক না থাকুক, শেখ হাসিনার পরে আমাদের পুলিশ বাহিনীকে তার কনফিডেন্স ফিরে পেতে হবে। একটা আধুনিক রাষ্ট্র পুলিশ ছাড়া কোনোভাবেই চলতে পারে না। এই জন্য খুব অল্প সময়ের মধ্যে গণঅভ্যুত্থান শেষে আমরা সফল হওয়ার পর 7 বা 10 দিনের মধ্যে পুলিশের উপরে যা হচ্ছিল, যে অ্যাটিটিউড দেখানো হচ্ছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। আমাদের একটা রিকনসিলিয়েশনের জায়গায় যেতে হবে এবং পুলিশকে কনফিডেন্ট হয়ে উঠতে দিতে হবে। আমি বিশ্বাস করি একটা রাজনৈতিক সরকার আসলে এই ব্যাপারটা অনেকটাই ঠিক হবে। কিন্তু যে আচরণ দেখা যাচ্ছে, যে অ্যাটিটিউড দেখা যাচ্ছে, আমরা এখন পুলিশ অত্যন্ত তুচ্ছ ব্যাপার, আমরা পিটিয়ে ওখান থেকে আসামি নিয়ে আসতে পারি। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।